রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। কয়েকটি অসাধারণ বাংলা সাহিত্যের রহস্যময় গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। আজ রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চারে এই প্রথমবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর আবির্ভাব ঘটছে প্রফেসর শঙ্কু ও রবু এই গল্পটির মাধ্যমে। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর প্রথম আবির্ভাব 1961 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত বোম যাত্রীর ডায়েরি এই গল্পটির মাধ্যমে। শুরুতেই কিশোর পাঠকদের মন জয় করে নেয় এই বৈজ্ঞানিক ও আবিষ্কারক মানুষটি। এরপর 1995 সাল পর্যন্ত প্রফেসর শঙ্কুর 38টি সম্পূর্ণ ও 2টি অসম্পূর্ণ ডায়েরি প্রকাশিত হয়েছে। প্রফেসর শঙ্কুর বিশেষত্ব হল মূলত পদার্থবিজ্ঞানী হলেও বিজ্ঞানের সকল শাখায় তার অবাধ গতি। ভয়ঙ্কর অভিযানে তিনি অকুতভয় অথচ আত্মভোলা, আবার আশ্চর্য সংযমী। তার নিবাস ঝাড়খণ্ডের গিরিডি শহরে। তীক্ষ্ণ বুদ্ধি, নির্লোভ, সৎ ও স্বদেশপ্রেমিক এই মানুষটি ভারতের সনাতন ঐতিহ্য সম্পর্কে শ্রদ্ধাবান এবং একই সঙ্গে শ্রদ্ধা করেন সমগ্র বিশ্বের প্রাচীন সাহিত্য ও শিল্পকেও। বিভিন্ন আবিষ্কারের জন্য তিনি সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত। এই বিশ্ববিখ্যাত চরিত্রটিকে নিয়ে সত্যজিৎ রায় যেসব আশ্চর্য কাহিনী রচনা করেছেন তাকে শুধু সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কাহিনী বললে সবটুকু বলা হয় না। কল্পবিজ্ঞান তো বটেই, একই সঙ্গে এই কাহিনীগুলিতে মিশে আছে ভ্রমণ, রহস্য ও অ্যাডভেঞ্চারের রস। আবার দুরন্ত অভিযান, ফ্যান্টাসি ও রোমাঞ্চের মিশ্রণে গল্পগুলি জমজমাট। আজকের গল্পটি আমরা নিয়েছি শঙ্কু সমগ্র এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1374 বঙ্গাব্দে, অর্থাৎ 1967 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, অবিনাশবাবু, রুডলফ পমার, গটফ্রিড বোরগেল্ট ও রবু। গল্পের সূত্রধার ও গল্প পাঠে রূপক কুমার সেন। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও রবু। 18 এপ্রিল। একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপারটা মাঝে মাঝে বরদাস্ত করা মুশকিল হয়। উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন, কিন্তু গত 3 মাসের মধ্যে যতবারই এসছেন ততবারই আমি প্রহ্লাদকে দিয়ে বলে পাঠিয়েছি যে আমি ব্যস্ত, দেখা হবে না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি, এমন সময় উনি এসে হাজির। আমার নিজেরও ইচ্ছা ছিল উনি একবার রবুকে দেখেন, তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসিয়ে একেবারে ল্যাবরেটরিতে ডেকে পাঠালাম। ভদ্রলোক ঘরে ঢুকেই নাক সিটকিয়ে বললেন, আপনি কি হিঙের কারবার ধরেছেন নাকি? পর মুহূর্তেই রবুর দিকে চোখ পড়তে নিজের চোখ গোল গোল করে বললেন, ওরে বাস, ওটা কি? ও কি রেডিও না কলের গান না কি মশাই? অবিনাশবাবু এখনো গ্রামোফোনকে বলেন কলের গান, সিনেমাকে বলেন বায়োস্কোপ, এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ। আমি ওর প্রশ্নের উত্তরে বললাম, ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি। ওর নাম রবু। রবুস্কোপ? আহা, রবুস্কোপ কেন হতে যাবে? বলছি না ওর নাম রবু। আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন ওটা কি জিনিস, ও ঠিক জবাব দেবে। অবিনাশবাবু, কি জানি বাবা, আপনার কি খেলা? বলে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি হে রবু?
রবুর মুখের গর্ত থেকে পরিষ্কার উত্তর এলো, আমি যান্ত্রিক মানুষ, প্রফেসর শঙ্কুর সহকারী। ভদ্রলোকের প্রায় ভিড় মিলাগার জোগাড় আর কি। রবু কি কি করতে পারে শুনে আর তার কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখ করে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝলাম এবার তিনি সত্যিই ইমপ্রেসড। মে আজ সকালে হাইডেলবার্গ পৌঁছেছি। ছবির মতো সুন্দর শহর, ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ। নেইকার নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে। পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। এই পাহাড়ের উপর রয়েছে হাইডেলবার্গের ঐতিহাসিক কেল্লা। শহর থেকে 5 মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান। 70 বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না। বললেন, ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে, জানো বোধহয়। আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য, দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি। ম্যাক্স মুলার এসব বইয়ের চমৎকার অনুবাদ করেছে, তার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে আজ যে কাজ করেছ তাতে আমাদের দেশেরও গৌরব বাড়ল। রবুকে তার সাইজ অনুযায়ী একটা প্যাকিং কেসে খড়, তুলো, করাতের গুঁড়ো ইত্যাদির মধ্যে খুব সাবধানে শুইয়ে নিয়ে এসেছিলাম। পমারের তাকে দেখার জন্য খুবই কৌতূহল হচ্ছে জেনে আমি দুপুরের মধ্যেই তাকে বাক্স থেকে বার করে ঝেড়ে পুছে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম। পমার এই জিনিসটা নিয়ে এত গবেষণা, এত লেখালেখি করলেও নিজে কোনোদিন রবু তৈরি করেননি। রবুর চেহারা দেখে তার চোখ কপালে উঠে গেল। বললেন, এই যে দেখছি তুমি আঠা, পেরেক আর স্টিকিং প্লাস্টার দিয়ে সব জোড়ার কাজ সেরেছ, তুমি বলছো এর ওপর কথা বলে, কাজ করে? পমারের গলায় অবিশ্বাসের সুর অতি স্পষ্ট। আমি একটু হেসে বললাম, আপনি ওকে পরীক্ষা করে দেখতে পারেন, ওকে প্রশ্ন করুন না। পমার রবুর দিকে ফিরে বললেন, তুমি কি কাজ করো? রবু স্পষ্ট গলায় স্পষ্ট উচ্চারণে উত্তর দিল, আমি আমার মনিবের কাজে সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি। পমার রবুর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শঙ্কু, তুমি যা করেছ বিজ্ঞানের ইতিহাসে তার কোনো তুলনা নেই। বোরগেল্টের ঈর্ষা হবে। এর আগে বোরগেল্ট সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ পমারের মুখে তার নাম শুনে একটু চমকেই গেলাম। বোরগেল্টও কি নিজে কোনো রোবো তৈরি করেছেন নাকি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমার বললেন, বোরগেল্ট হাইডেলবার্গেই আছে, আমারই মতো নির্জন পরিবেশে, তবে নদীর ওপারে। আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল, বন্ধুত্বই বলতে পারো। একই স্কুলে পড়েছি, বার্লিনে। তবে ওর চেয়ে আমি 3 বছরের সিনিয়র ছিলাম। তারপর আমি হাইডেলবার্গে এসে ডিগ্রি পড়ি, ও বার্লিনেই থেকে যায়। বছর 10 হলো এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে। উনি কি নিজে রোবো তৈরি করেছেন? অনেকদিন থেকেই লেগে আছে, কিন্তু বোধহয় সফল হয়নি। মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু বিগড়েই গেছে। গত 6 মাস ও বাড়ি থেকে বেরোয়নি। আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল্ট অসুস্থ। ইদানিং আর ফোন টোন করিনি। আমি এসেছি সেটাকে উনি জানেন? তা তো বলতে পারি না। তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি, তাদের সঙ্গে তোমার দেখাই হবে। খবরের কাগজের লোকও কেউ কেউ জেনে থাকতে পারে।
বোরগেলকে আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি। আমি চুপ করে রইলাম। দেয়ালে একটা কুকু ক্লকে কুক কুক করে 4টে বাজলো। খোলা জানলার বাইরে বাগান দেখা যাচ্ছে, তারও পিছনে পাহাড়। দু একটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পমার বললেন, রাশিয়ার স্ট্রোগনাফ, আমেরিকার প্রফেসর স্টাইনওয়ে, ইংল্যান্ডের ডক্টর ম্যানিংস, এরা সকলেই রোবট তৈরি করেছেন। জার্মানিতেও 3-4টে রোবট তৈরি হয়েছে, আর সেগুলো আমি সবই দেখেছি। কিন্তু তাদের কোনোটাই এত সহজে তৈরি হয়নি, আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না। আমি বললাম, ও কিন্তু অঙ্কও করতে পারে। ওকে যে কোনো অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পমার অবাক হয়ে বললেন, বলো কি, ও আউয়ের বাকের ইকুয়েশন জানে? জিজ্ঞেস করে দেখুন। রবুকে পরীক্ষা করে পমার বললেন, এই যে একেবারে তাজ্জব খণ্ড, সাবাস তোমার প্রতিভা। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তোমার রবু কি মানুষের মতো অনুভব করতে পারে? আমি বললাম, না, ও জিনিসটাও পারে না। পমার বললেন, আর কিছু না হোক, তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকতো তাহলে খুব ভালো হতো। অন্তত তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারতো, তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারত। ও সত্যিই তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হয়ে উঠতে পারত। পমার যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর বললেন, আমি ওই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায়, এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম। কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম। ব্রেনটা ঠিকই ছিল, কিন্তু হৃদরোগ ধরে কাবু করে দিল। আর যে রোগের উপর এইসব পরীক্ষা চালাবো, সেটা তৈরি করারও আমার সামর্থ্য রইল না। আমি বললাম, আমি রবুর কাজে দিব্যি খুশি আছি। ও যতটুকুই করে তাই আমার পক্ষে যথেষ্ট। পমার কিছু বললেন না। তিনি দেখি এক দৃষ্টে রবুর দিকে চেয়ে আছেন। রবুর মুখে সেই হাসি। ঘরের জানলা দিয়ে পড়ন্ত রোদ ঢুকে রবুর বাঁ চোখটার ওপর পড়েছে। রোদের ঝলসানিতে ইলেকট্রিকের বাল্বের চোখও মনে হয় হাসছে। 24শে মে, এখন রাত 12টা। আমি পমারের বাড়ির দোতলার ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল মাঝরাত্রির থেকে আরম্ভ করে আজ সারাদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। কতদূর পারবো তা জানি না, কারণ আমার মন ভালো নেই। জীবনে আজ প্রথম আমার মনে সন্দেহ জেগেছে যে আমি নিজেকে যত বড় বৈজ্ঞানিক বলে মনে করেছিলাম, সত্যিই আমি তত বড় কিনা। তাই যদি হতাম, তাহলে এভাবে অপদস্থ হলাম কেন? কাল রাত্রের ঘটনাটাই আগে বলি। এটা তেমন কিছু না, তবু লিখে রাখা ভালো। রাত্রে পমার আর আমি ডিনার শেষ করে উঠেছি 9টায়। তারপর দুজনে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অনেক গল্প করেছি। তখনও পমারকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখেছি। কি ভাবছিলেন কে জানে। হয়তো রবুকে দেখা অবধি ওর নিজের অক্ষমতার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি, উনি যেরকম বুড়ো হয়ে গেছেন, তাতে ওর পক্ষে আর রবু নিয়ে নতুন করে কোনো গবেষণা করা সম্ভব বলে মনে হয় না। আমি শুতে গেছি 10টার কিছু পরে। যাবার আগে রবুকে দেখে গেছি। পমারের ল্যাবরেটরিতে ও দিব্যি আরামে আছে বলেই মনে হলো। জার্মানির আবহাওয়া, এখানকার শীত ও প্রাকৃতিক সৌন্দর্য, এসবের প্রতি ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও যেন শুধু অপেক্ষা করে আছে আমার আদেশের জন্য।
ঘুমোতে যাবার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম। রবুও পরিষ্কার গলায় বলল, গুটে নাথ হের প্রফেসর শঙ্কু, গুটে নাথ হের প্রফেসর পমার। বিছানার পাশে বাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটা ম্যাগাজিন উল্টে পাল্টে ঢং ঢং করে নিচের সিঁড়ির গ্র্যান্ডফাদার ঘড়িতে 11টা বাজা শুনে বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। মাঝরাত্রে যখন ঘুম ভেঙেছে তখন কটা বেজেছে জানি না। ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনেই, আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারের ল্যাবরেটরি থেকে। খট খট খট, ঠং ঠং, খট খট। একবার মনে হচ্ছে কাঠের মেঝের ওপর মানুষের পায়ের আওয়াজ, আরেকবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাটাঘাটির শব্দ। তবে আওয়াজটা 5 মিনিটের বেশি আর শুনতে পেলাম না। তাও বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, যদি আরো কোনো শব্দ হয়। কিন্তু তারপরে ঘড়িতে 3টে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি। সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না, কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কুট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিল। নাম পড়ে পমার অবাক হয়ে বললেন, সে কি, বোরগেল্ড এসেছে দেখছি। আমিও খবরটা জেনে রীতিমতো অবাক হলাম। বৈঠকখানায় গিয়ে দেখি গিরিডিতে থাকতে জার্মান পত্রিকার ছবিতে যে মুখ দেখেছিলাম এ সেই মুখ, কেবল চুলে আরো অনেক বেশি পাক ধরেছে। আমরা ঢুকতেই বোরগেল্ড সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমাদের অভিবাদন জানালেন। এত বয়স সত্ত্বেও তার চটপটে মিলিটারি ভাব দেখে আশ্চর্য লাগলো। এরও তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, কিন্তু কি জোয়ান স্বাস্থ্য। পমার বললেন, কই বোরগেল্ড, তোমাকে দেখে তো আর লম্বা অসুখ থেকে উঠেছো বলে মোটেই বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসছো। বোরগেল্ড ভারী গলায় হো হো করে হেসে বললেন, অসুখ বললে লোকে উৎপাতটা কম করে, ব্যস্ত আছি বললে অনেক সময় কাজ হয় না, বরং লোকের তাতে কৌতূহলটা বেড়েই যায়, আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ব্যস্ততার কারণ। বুঝতেই পারছো, সে কারণটা সবসময় বলা যায় না। তাও বেশি যায় না। পমার বোরগেল্ডকে পানীয় অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি, আর আমার সময়ও খুব বেশি নেই। আমি আজকের খবরের কাগজে রবিসহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথা পড়লাম। ব্যাপারে আমার কিরকম কৌতূহল সে তো জানোই, তাই খবর না দিয়ে একেবারে ছটান চলে এলাম। আশা করি কিছু মনে করনি। না না। আমি বললাম, আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান। সেই জন্যই তো আশা। আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে। বোরগেল্ডকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম। রবুকে দেখেই বোরগেল্ডের প্রথম কথা হলো, আপনি বোধহয় চেহারাটার দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় এই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলায় ভালো, তাই নাকি? এটা অবশ্যই আমি অস্বীকার করতে পারলাম না। বললাম, আমি কাজের উপরই জোরটা দিয়েছি বেশি, সেটা ঠিক। অ্যাপোলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা চলে না।
আপনার রোবো ভালো অঙ্ক কষতে পারে শুনেছি। টেস্ট করবেন? বোরগেল্ট রবুর দিকে ফিরে বললেন। দুয়ে দুয়ে কত হয়? উত্তরটা রবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরির কাচের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল। এত জোরে রবু কখনো কথা বলে না, স্পষ্ট বুঝলাম। আর বুঝে একটু অবাক হলাম যে বোরগেল্টের প্রশ্নে রবু বিরক্ত হয়েছে। বোরগেল্টের নিজের হাবভাবও এই দাবরানির চোটে একটু আড়ষ্ট বলে মনে হলো। তিনি একের পর এক কঠিন অঙ্কের প্রশ্ন রবুকে করতে লাগলেন, আর রবুও যথারীতি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল। গর্বে আমার বুকটা ফুলে উঠল। বোরগেল্টের দিকে চেয়ে দেখি এই 40 ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। প্রায় 5 মিনিট প্রশ্ন করার পর বোরগেল্ট আমার দিকে ফিরে বললেন, অঙ্ক ছাড়া আর কি জানে ও? আমি বললাম, আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোষ থেকে বোরগেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রবুর মধ্যে পুড়ে দিয়েছিলাম। আমি আন্দাজ করেছিলাম যে বোরগেল্ট রবুকে প্রশ্ন করতে পারেন। বোরগেল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন। তারপর বললেন, বাবা, এত জ্ঞান আপনার যন্ত্রের! বেশ, বলো তো হে রবু, আমার নামটি কি? রবুর মুখ দিয়ে কথা বেরোলো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। রবু যেন ঘরের আর সব টেবিল, চেয়ার, আলমারি, যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ, নির্জীব। এবারে আমার ঘাম ছোটার পালা। আমি এগিয়ে রবুর মাথার উপরের বোতামটা নিয়ে টিপাটিপি করলাম, এটা নাড়লাম, ওটা নাড়লাম, এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বারবার ঝাঁকুনি দিলাম। ভিতরের কলকবজা সব ঝনঝন করে উঠল, কিন্তু কোনো ফল হলো না। রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মান সম্মান এই 2 বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল। বোরগেল্ট মুখ দিয়ে করে একটা শব্দ করে বললেন, ওটাই যে একটা বড় রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অঙ্কটাও ভালোই জানে। যদি অসুবিধে না হয়, কাল বিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয়। আর আমারও কিছু দেখাবার আছে। তোমাদের দুজনেরই নেমন্তন্ন রইল। বোরগেল্ট বিদায় নিয়ে চলে গেলেন। পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, আর আমিও বুঝতে পারছিলাম তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন। বললেন, আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে। এসো তো দেখা যাক ও এখন আবার ঠিক মতো কথা বলছে কিনা। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করলো। হাঁটা চলাও ঠিকই করলো। বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গন্ডগোল হয়েছিল, যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি। এই ব্যাপারে তাই করতে হলে আমাকেই করতে হয়, ওর আর কি দোষ। সন্ধ্যার দিকে বোরগেল্টের কাছ থেকে টেলিফোন এলো। ভদ্রলোক আগামীকালের নেমন্তন্নের কথা মনে করিয়ে দিলেন। রবুকে নিয়ে আসার কথাটাও আবার বললেন, আমি ছাড়া আর কেউ থাকবে না, কাজে আপনার যন্ত্র যদি গন্ডগোল করে বাইরের কারোর কাছে অপদস্থ হবার কোনো ভয় নেই আপনার। মন থেকে অস্বস্তি যাচ্ছিল না, কাজী রাত্রে পাছে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি ঘুমের ওষুধ সমনোলিনের একটা বড়ি খেয়ে নিয়েছি। একটা কথা মনে পড়ে একটু খটকা লাগলো।
কাল মাঝরাত্রিতে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল? পমার নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি? রুবুর ভিতরের কলকবজা তিনি কিছু বিগড়ে দেননি তো? পমার আর বুরগেল্টের মধ্যে কোনো ষড়যন্ত্র চলছে না তো? 27 মে, কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিন মন থেকে মুছবে বলে মনে হয় না। তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি। তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি, কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কিভাবে যে প্রাণটা... ঘটনাটা খুলেই বলি। বুরগেল্ট আমাদের দুজনকে নেমন্তন্ন করে গিয়েছিলেন। রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন তখন ওকে নিয়ে যাওয়া স্থির করলাম। বিকেল 4টে নাগাদ রবুকে বাক্সে পুরে একটা ঘোড়ার গাড়ির একদিকের সিটে তাকে কাত করে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকের সিটে আমরা দুজন বসে বুরগেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল 3 পথ যেতে 45 মিনিটের মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বুরগেল্টের পূর্বপুরুষদের কথা শুনলাম। তাদের মধ্যে একজন নাম জুলিয়াস বুরগেল্ট। ব্যারন ফ্রাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান। এছাড়া 2-1 উন্মাদ পুরুষদের কথা শোনা যায় যারা নাকি বেশিরভাগ জীবনই পাগলাগারদে কাটিয়েছিলেন। বনের ভিতর দিয়ে পাহাড়ের রাস্তা উঠে গেছে। এখানে ঠান্ডাটা যেন আরো বেশি, তাছাড়া রোদও পড়ে আসছে। আমি মাফলারটা বেশ ভালো করে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকার্য করা বিরাট গেট দেখা গেল। পমার বললেন, এসে গেছি। গেটের ওপর নকশা করে লেখা রয়েছে ভিলা মারিয়ান। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমাদের গাড়ি তার ভেতর দিয়ে ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হলো। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই বোধ হয় ভালো। বুরগেল্ট সামনেই অপেক্ষা করছিলেন। আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসাতে আমি বাড়ি খুশি হয়েছি। তারপর দুজন সন্ডামার্কা চাকর বেরিয়ে এসে রুবুর বাক্সটা তুলে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমরা ভিতরে বৈঠকখানায় গিয়ে বসলাম, আর তার পাশেই লাইব্রেরিতে বুরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাড়ু লণ্ঠন, সবকিছুতে যেমন প্রাচীনত্ব তেমনি আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরনো কাঠের, আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধের বা কেমিক্যালের। বুরগেল্টেরও নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো এই বৈঠকখানারই কাছাকাছি কোথাও হবে। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবছা অন্ধকার ভাবটা কাটল না। কাটবেই বা কি করে? এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবে হয় ব্রাউন, না হয় কালচে, আর সবই পুরনো। সব মিলিয়ে একটা গম্ভীর গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বুরগেল্ট আমার জন্য গিলাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো, দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবে।
আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম, আর বোরগেল্ট বোধ হয় আমার কৌতূহল মেটাবার জন্যই বললেন, রুডি আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির চাকর। এখানে বলে রাখি, বোরগেল্টের মতো এত গম্ভীর অথচ এত মোলায়েম গলার স্বর আমি আর কখনো শুনিনি। আমরা 3 জনে হাতে গিলাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি। এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলেন। বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস। সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে এক দৃষ্টে চেয়ে বোরগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধ হয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। আমি বললাম, জানি। এ নিয়ে কিছু কাজ আমিও করেছি, তা জানো বোধ হয়? জানি। আমি তোমার কিছু লেখাও পড়েছি। আমি শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। এই গবেষণার বিষয়ে একটি তথ্য আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোরগেল্টও চুপ করে এক দৃষ্টে তার কোটরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুম দুম করে শব্দ হচ্ছে, বাড়িরই মধ্যে, কিন্তু কাছাকাছি নয়। পমার এত দেরি করছেন কেন? উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? বোরগেল্ট বললেন, পমারের ফোনটা বোধ হয় জরুরি। আমি চমকে উঠলাম। আমি তো কিছু বলিনি ওকে। উনি আমার মনের কথা বুঝলেন কি করে? এবার বোরগেল্ট একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবটটা আমাকে বিক্রি করবে? আমি অবাক হয়ে বললাম, সে কি কথা, কেন বলো তো? বোরগেল্ট গম্ভীর গলায় বললেন, আমার ওটা দরকার, কারণ শুধু একটাই, আমার রোবো অঙ্ক কষতে জানে না, অথচ ওটা আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? বোরগেল্ট মাথা নেড়ে হ্যাঁ বললেন। থেকে থেকে গুম 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 শব্দ আর পমারের ফিরতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বোরগেল্টের রোবো এই বাড়িতেই আছে জেনে, আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। বোরগেল্ট বললেন, আমার রোবোর মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গডফ্রিড বোরগেল্ট যা সৃষ্টি করেছি তার কোনো তুলনা নেই, কিন্তু আমার রোবোর একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না, অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবোটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো। এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত সাধের নিজের হাতের তৈরি প্রথম রোবো, এটা আমি হাইডেলবার্গের আতপাগলা বৈজ্ঞানিককে বিক্রি করে দেব? কিসের জন্য? আমার এমন কি টাকার দরকার পড়েছে? আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বোরগেল্ট যেমন রোবই তৈরি করে থাকুন না কেন, উনি নিজে যাই বলুন, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বোরগেল্ট, ও জিনিসটা আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক, তখন আরেকটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ? বোরগেল্ট সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সবাই সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম। চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিচ্ছু নেই, কিন্তু সময় কম। আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে,
আমার বাড়ি দেনা দেয় বাধা পড়ে আছে। সবকিছু গেছে আমার এই একটি রোবো তৈরি করতে। কোটি কোটি মার খরচ করেছি আমি ওটার পিছনে, কিন্তু এই একটা গুণের অভাবে ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই। ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাবো। লোকে বলবে, হ্যাঁ, বোরগেল যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গেল্ড রাখা আছে, 400 বছরের পুরনো। সে গেল্ড আমি তোমাকে দেব, তুমি রোবটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে। লোভ জিনিসটা যে কতকাল আগে জয় করেছি তা তো আর বোরগেল জানেন না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম, তোমার কথাবার্তার সুর আমার ভালো লাগছে না বোরগেল। শোনা কেন, হীরের খনি দিলেও আমার রুবুকে বিক্রি করব না। তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য? এই বলে বোরগেল প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকের দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাওয়ার, সেটাও তিনি বন্ধ করে দিলেন। কাচের জানলাগুলো এমনিতেই বন্ধ, খোলা রইল শুধু লাইব্রেরির দরজা। রবু রয়েছে ওই লাইব্রেরি ঘরে। আর এই প্রথম আমার মনে হলো যে আমি হয়তো আর রবুকে দেখতে পাবো না। হয়তো সে আর কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে, তার হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে। আর পমার, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পমারের সঙ্গে বোরগেল স্বর করে আমার সর্বনাশ করতে চলেছে। দুম 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 দুম, আবার সেই শব্দ শুনতে পেলাম। মনে হয় মাটির নিচ থেকে আসছে সে শব্দটা। কিসের শব্দ? বোরগেলটার রোবো? আর ভাববার সময় নেই। বোরগেলটা আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আবার সেই নিষ্পলক দৃষ্টি, এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারো চোখে দেখিনি। এবার যখন বোরগেল কথা বললেন তখন দেখলাম তার গলায় আর সে মোলায়েম ভাবটা নেই। তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য। প্রাণ সৃষ্টি করার চেয়ে প্রাণ ধ্বংস করা কত বেশি সহজ সেটা তুমি জানো না শঙ্কু? গলার স্বর বন্ধ ঘরে গম গম করে প্রতিধ্বনিত হয়ে উঠল। একটি মাত্র ইলেকট্রিক শক কত ভোল্টেজ জানো? তোমার ওই জানতে পারে। আর সে শক দেওয়ার পন্থাটিও ভারী সহজ। আমার গায়ে সেই শক রোধ করা কার্বোথিনের গেঞ্জিটা পরা আছে। শকে আমার কিচ্ছু হবে না, কিন্তু গায়ের জোরে এই জার্মানের সঙ্গে পারবো কি করে? আমি চিৎকার করে উঠলাম, পমার পমার! বোরগেল তার ডান হাতটাকে সামনে বাড়িয়ে 5টা আঙ্গুল সামনের দিকে সোজা করে আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি। আমি পেছোতে গিয়ে সোফায় বাধা পেলাম। পেছনোর কোনো উপায় নেই। বোরগেলটের হাতের আঙ্গুল আমার কপাল থেকে 6 ইঞ্চি দূরে। গিরিডির কথা। ঠং 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 একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল। বোরগেলটো যেন চমকে গিয়ে ঘাড় ফেরালেন। তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ল্যাবরেটরির দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতের তৈরি যান্ত্রিক রবু। তার চোখ এখনো টেরা, তার মুখে এখনো আমারই দেওয়া হাসি। চোখের নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত দুটোকে বাড়িয়ে দিয়ে সে জাপটে ধরল বোরগেলকে। আর তারপর যেটা ঘটল সেরকম বিচিত্র বিভৎস জিনিস আমি আর কখনো দেখিনি। রবুর হাতের চাপে বোরগেলটের মাথাটা যেন প্যাচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল। তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল, আর শরীরের ভেতর থেকে গলার ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল এক রাশ বৈদ্যুতিক তার। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম।
চোখ, মন, মস্তিষ্ক সব যেন ধাঁধিয়ে গিয়েছিল। প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম সিঁড়ির দিকের দরজায় ধাক্কা পড়ছে। শঙ্কু, দরজা খোলো, দরজা খোলো। পমারের গলা। হঠাৎ যেন আমার শক্তি আর জ্ঞান ফিরে পেলাম। সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি 3 জন লোক। পমার, বোরগেল্টের বুড়ো চাকর রুডি, আর হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ইনি হলেন আসল বৈজ্ঞানিক গটফ্রিড বোরগেল্ট। এর পরের ঘটনা আর বেশি নেই। আমার মনে কয়েকটা প্রশ্নের মধ্যে একটা পমারের কথায় মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সেদিন মাঝরাত্রিরে আমি ল্যাবরেটরিতে ঢুকে তোমার রুবুর মাথার ভিতর আমারই আবিষ্কৃত একটা যন্ত্র ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তার ফলে তোমার সঙ্গে ওর মনের একটা টেলিপ্যাথিক যোগ হয়ে গিয়েছিল। তোমার বিপদ বুঝে তাই আরো চুপ করে থাকতে পারেনি। বোরগেল্ট বললেন, এসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হয় ভালো। আমার রোবকে আমি এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারলো না। ঠিক ওরই মতো আরেকজন কেউ থাকে সেটাও চাইলো না। ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাবে, কিন্তু ব্রেন জিনিসটার মতি গতি কি আর মানুষ স্থির করতে পারে? যেই ওর বাঁধন খুলে দিলাম অমনিও আমাকে বন্দি করে ফেললো। আমাকে মারেনি, তার কারণও জানতো যে বিগড়ে গেলে আমি ছাড়া আর গতি নেই। পমার বললেন, রুডি সবই জানতো, কিন্তু ভয়ে কিছু করতে পারছিল না। আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি। ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেল্টের বন্দী হবার কথাটা বলে, আর তারপর দুজনে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই ফাঁকে যে তোমার জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি ভাবতে পারিনি। একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল। বললাম, রবু সেদিন বোরগেল্টের নাম কেন বলেনি বুঝতে পারছেন তো? যে আসলে বোরগেল্ট নয়, তার নাম বোরগেল্টও কি করে বলবে? আমরা বুঝিনি, কিন্তু ও ঠিক বুঝেছিল। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও রবু। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর রূপক। প্রফেসর শঙ্কু, রুডলফ পমার, রবু এবং অন্যান্য চরিত্রে রূপক। গটফ্রিড বোরগেল্টের চরিত্রে প্রসূন। পরিচালনা, পরিবেশনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রূপক। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আগামী দিনে আরো নতুন রহস্যময় গল্প নিয়ে হাজির হবে রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার। রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চারটি